ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ এই সত্য হয়তো আর কোনো সংবাদ মাধ্যম আপনাকে বলবে না। জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদিকে কেন টার্গেট করা হয়েছিল? পল্লবী থানা যুবলীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে দিনে দুপুরে যেভাবে বুক লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল তা কেবল কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না, বরং এর পেছনে ছিল রাষ্ট্রের প্রভাবশালী মহলের গভীর ষড়যন্ত্র। মির্জা আব্বাস সাহেবের এখানে শাহজাহানপুর ওনার স্থানীয় এলাকা, গত 50 বছর এটা একটা বর্গা জমি চাষ করেছে, কিন্তু মানুষ মুখিয়ে আছে, তবে তাদের মধ্যে একটা ভয় আছে। রাজনীতি চলে গেছে লুটতরাজ, যারা বিদেশে টাকা পাচার করে বড় ব্যবসায়ী তাদের হাতে। তারা হলো বিভিন্ন এমপি যারা গডফাদারদেরকে পালে। দল থেকে বহিষ্কার মির্জা আব্বাস, সামাজিক মাধ্যমে গুঞ্জনের রহস্য। একটি গোপন বিষয় আমাদের সামনে উঠে এসেছে, যে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। ওসমান হাদির হত্যাকারীর গ্রেপ্তার এবং বিচার যদি এই সরকার না করতে পারে, তাহলে আমরা মনে করব আমরা এখনো ভারতীয় আধিপত্যবাদের করাল থাবা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি নাই। জনগণের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জনাব তামিম ইকবালকে কিছু জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে, এবং আমি অনুরোধ করব যে জবাবগুলো আপনারাও পৌঁছে দিন, শেয়ার করে। এই মুহূর্তে তামিম ইকবাল ভারতের যে দালালি করছে, যে ভূমিকা পালন করছে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখে আসি, তাহলে জানতে পারবেন আজকের নিউজের মূল বিস্তারিত বিষয়। আমি আপনাদের সামনে এসেছি শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীর গ্রেপ্তার এবং বিচারের দাবি নিয়ে। ওসমান হাদির হত্যাকারীর গ্রেপ্তার এবং বিচার যদি এই সরকার না করতে পারে, তাহলে আমরা মনে করব আমরা এখনো ভারতীয় আধিপত্যবাদের করাল থাবা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি নাই। সুতরাং এই সরকার অনতিবিলম্বে ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি যেদিন করবে, সেদিন আমরা মনে করব ভারতীয় আধিপত্যবাদের করাল থেকে আমরা স্বাধীন হয়েছি এবং আমরা সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম একটি দেশের নাগরিক হতে পেরেছি। সো আসুন আমরা সকলেই আওয়াজ তুলি, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর ওসমান হাদি, উই আর হাদি, ইনকিলাব জিন্দাবাদ। একটি গোপন বিষয় আমাদের সামনে উঠে এসেছে, যে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। সেটা হচ্ছে ক্রিকেটার তামিম ইকবাল। ইনি কি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের নাগরিক? সেখানে অনেকেই এরকম মন্তব্য করছে যে না, তিনি বাংলাদেশী নাগরিক নয়, তিনি ভারতের নাগরিক, ভারতের বাসিন্দা। তামিম ইকবালকে ঘিরে হঠাৎ করে এরকম আলোচনা কেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো? আপনারা জানেন, বাংলাদেশের মানুষ কিন্তু প্রচন্ড ক্রিকেট ভক্ত। বিশেষ করে এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে ক্রিকেট প্রেমী, ক্রিকেট আমোদী হচ্ছে বাংলাদেশিরা। ক্রিকেটের যে কোনো ইস্যু এলে বাংলাদেশের মানুষ সেখানে প্রচন্ডভাবে ইনভলভ হয়ে পড়ে। তেমনি একটা ঘটনা সম্প্রতি ঘটেছে। আমি ভেবেছিলাম এই বিষয়টি নিয়ে কথা বলবো না, আমার ইচ্ছা ছিল না, অনেকেই বলেছে, কিন্তু এই সম্প্রতি তামিম ইকবালের একটি কথাকে কেন্দ্র করে আবার নতুন করে যে শোরগোল শুরু হয়েছে, সুতরাং এই বিষয়ে কিছু কথা বলতে আমাকে যেন ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। তামিম ইকবাল একটা বক্তব্যে, এক জায়গায় বক্তব্যে তিনি বলেছেন বিসিবি হচ্ছে স্বাধীন সত্তা, এটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কেন তারা রাষ্ট্রের সিদ্ধান্ত মেনে নিল? রাষ্ট্র এখানে খেলোয়াড়দের চিন্তা না করে তারা রাজনীতি করলো। মুস্তাফিজুর রহমানের এই বিষয়টা কি অন্যভাবে সমাধান করা যেত না? তামিম ইকবালের এই কথা রাষ্ট্রদ্রোহিতার শামিল কিনা, এবং এই রাষ্ট্র তামিম ইকবালের কানের উপরে দুটো থাপ্পড় দেবে কিনা, সেই বিষয়ে আমি পরে আসছি। তার আগে এই বিষয়টি আসলে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কি বিসিবি ইন্ডিপেন্ডেন্ট, রাষ্ট্রের সার্বভৌমত্বের চেয়ে ইন্ডিপেন্ডেন্ট সার্বভৌমত্বের প্রশ্নে? বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান, বাংলাদেশের ভিতরে কোনো প্রতিষ্ঠান কি বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে ইন্ডিপেন্ডেন্ট? রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যখন কোনো ব্যাপার ঘটবে এবং রাষ্ট্র যখন মনে করবে যে এটি তার সার্বভৌমত্বের জন্য হুমকি, তখন সে তার সমস্ত প্রতিষ্ঠানের উপরে, তার সবার উপরে তার ইন্ডিপেন্ডেন্ট, এবং তিনি সবাইকেই সেখানে খবরদারি করাতে পারবেন এবং রাষ্ট্র চাইলে কাউকে বাদ দিতে পারবেন, কাউকে গ্রহণ করতে পারবেন। সেটি ভালো কি মন্দ সেটা পরের ব্যাপার, ওই আলাপ পরে, অন্য ইস্যু। কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে রাষ্ট্র সবাইকে নিয়ন্ত্রণ করবে এবং সবাই রাষ্ট্রের নিয়ন্ত্রিত। তাহলে প্রথম কথা, তামিম ইকবাল যে বক্তব্য দিলেন যে বিসিবি ইন্ডিপেন্ডেন্ট, এটা একেবারে বোগাস কথা এবং ফালতু কথা বলেছে, একবারে মূর্খের মতো কথা বলেছে। তামিম ইকবাল যে বিষয়টা জানে না, সেই বিষয়ে তার কথা বলাই উচিত হয়নি। এই কথা বলে সে মূলত বিসিবিকে রাষ্ট্রের উপরে দাঁড় করিয়েছে।
বিসিবি কে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বা তিনি মনে করেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পূর্ণ আলাদা একটা রাষ্ট্র, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, সুতরাং এটা অবশ্যই দেশদ্রোহিতার শামিল। এখন তামিম ইকবালকে এই বিষয়ে কথা কেন বলতে হলো? যখন মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্ডার দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে 9 কোটি টাকা দিয়ে, কিন্তু তারা কিনে নিয়ে গেছে চুক্তিবদ্ধ হয়ে, তাহলে চুক্তিতে প্রথমেই কিন্তু সে চুক্তির খেলাপ করলো। এরকম অনেকবার করেছে, সামনে আরো করছে, নিয়মিতই করছে তারা। তো মুস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটার, যে মুস্তাফিজুর রহমান কি তামিম ইকবাল মুস্তাফিজুর রহমানের পায়ের কাছেও না, সুতরাং সেই মুস্তাফিজুর রহমানকে যখন এইভাবে কলকাতা অপমান করলো, ভারত এইভাবে অপমান করলো, তখন তামিম ইকবাল কোথায় ছিল? তামিম ইকবালের মুখ দিয়ে কোনো কথা বের হয়েছে? বের হয় নাই তো। কারণ সে তো এখানে বলবে না, সে তো ওইখানে মানে স্বার্থপর, একেবারে সেলফিশ যেটাকে বলে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সে ওখানে কোনো কথা বলে নাই। এটা যদি ভারতের ক্ষেত্রে এরকম হতো, ভারত কি করতো? ভারতের কোনো ক্রিকেটার কি চুপ করে থাকতো? না, কেউ থাকতো না, সবাই উঠে পড়ে লাগতো। এবার বিসিবির একজন পরিচালক নাজমুল হাসান, তিনি তামিম ইকবালের এই বক্তব্যকে দালাল বললেন, ভারতের দালাল বললেন। আমি তো মনে করি এটা কম বলা হয়েছে, নাজমুল হাসানকে আরো বেশি কিছু বলা দরকার ছিল, কিন্তু তিনি কম বলেছেন। আচ্ছা, এইটা বলার পরে এইবার ক্রিকেটের আরো যে কোয়াব, যে ক্রিকেটের সংগঠন, তারা, তারপরে ওই যে তাইজুল ইসলাম, ওই তাসকিন আহমেদ, এগুলো কি করেছে? তামিম ইকবালের পক্ষ নিয়ে তারা মানে এদের উপরে নাজমুল হাসানকে ক্ষমা চাইতে বলছে। নাজমুল হাসান ক্ষমা চাইবে মানে প্রত্যেককে, বাংলাদেশের জনগণের ঠেলা তো বোঝো নাই, একেবারে ঠেলা যখন দেবে তখন একেবারে ভিতর দিয়ে দেবে, ক্ষমা চাইবে। তোমরা তামিম ইকবালের পক্ষ অবলম্বন করে যে অন্যায় অপরাধ করেছো, বাংলাদেশের জনগণ যদি রাস্তায় নেমে আসে তাহলে একেবারে হান্দায় দেবে। ক্ষমা চাক, তামিম ইকবাল যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের জন্য তামিম ইকবালকে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, করো জোরে, রাষ্ট্রের কাছে মাপ চাইতে হবে, নাহলে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেবে। হঠাৎ করে তোমাদের একেবারে ইগো চেতে গেছে না? ক্রিকেটের স্বার্থপর সবগুলো, এই স্বার্থপর গুলো টাকার কাছে, টাকার লোভে, অর্থের লোভে তার খেলাটাকে বাংলাদেশের উপরে মর্যাদা দিচ্ছে। আমার সার্বভৌমত্বের কাছে যেখানে হুমকি হয়ে দাঁড়িয়েছে, তুমি সেখানে আসছো, তোমার খেলা দেখতে আসছো না? কি মানে মজা করে যে ভারতের সাথে অন্যভাবে এটা মিট করা যেত, কেন ভারতের পায়ের কাছে গিয়ে বসে থাকবে তোমার টাকা ইনকাম করে দেওয়ার জন্য? মুস্তাফিজুর রহমানের বিষয়ে একটাও মুখ খোলে নেই, কেউ মুখ খোলে নেই। এত বড় বেইমান এগুলো, এই বেইমানগুলো জুয়া খেলেছে, ওই যে সাকিব আল হাসান একটা খেলার নামে জুয়া খেলেছে। হ্যাঁ, এগুলো যে তাসকিন এগুলো, তাসকিন কেউ বিশ্বকাপে কি করেছিল মনে নেই? এগুলো আমাদের বিশ্বকাপে ভারত হেরে যাচ্ছে, এই অবস্থায় তাসকিন থাকলে পরে হারা নিশ্চিত, তখন তাসকিনকে আনফিট ঘোষণা করেছিল। এগুলো আমরা ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি ওই সময়ের কথা? 2014 সালে সম্ভবত বিশ্বকাপে তখন আহমদ মোস্তফা কামাল, লোটাস কামাল আইসিসির সভাপতি, আর আইসিসির সভাপতিকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি কে তুলে দিয়েছিল? ভারতের, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম, আপনার নামটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিন। এইভাবে অপমান করার পরেও তোমাদের গায়ে লাগে না? তোমাদের এখন গায়ে লেগেছে যে ভারতের সাথে ক্রিকেটের বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না ভারতে, এটা তোমাদের গায়ে লেগেছে। এইগুলোকেই বলে দালাল। দালাল চিনবেন কিভাবে আপনারা? এই যে এইভাবে চিনবেন। দেশদ্রোহী কিভাবে চিনবেন আপনারা? দেশের শত্রু কিভাবে চিনবেন? এইভাবে চিনবেন। বেশ কয়েকদিন ধরে দেখছি এই শত্রুগুলো, দেশের শত্রুগুলো কি করে জানেন? আপনি যখন বাংলাদেশ যখন কোনো অস্ত্রেও কেনার কথা বলে, অর্থাৎ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে একটু উন্নত করার চিন্তা ভাবনা করে, যে কোনো মুহূর্তে আমার হুমকি মোকাবেলার জন্য, যুদ্ধ করার জন্য কিন্তু নয়, হুমকি মোকাবেলা করার জন্য আমাকে একজন মারবে, সেই মারটা তো নিজের পক্ষে আমাকে ঠেকাতে হবে নাকি? রাষ্ট্রকে ঠেকাতে হবে না? এইটা করতে গেলেই এই বাম্পার আর কিছু বুদ্ধিজীবী, আমাদের যে মাথা বিক্রি করা, মস্তিষ্ক বিক্রি করা যে বুদ্ধিজীবীগুলো আছে, এইগুলো, সেই সাথে তারা এদেশে কিছু সাপোর্টার তারা জোগাড় করেছে, আওয়ামী সাপোর্টার। এরা তখন বলে, হ্যাঁ আমরা খেতে পাই না, আমরা অস্ত্র দিয়ে কি করবো? বাংলাদেশকে ভিতর থেকে এরা ধ্বংস করে দিচ্ছে। এই হচ্ছে দেশদ্রোহী। অনেক দেশদ্রোহীকে আমরা বলতে শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সবগুলো আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তারা বলে ভারত বড় দেশ, তাদের এত বড় শক্তি, এত বড় ক্ষমতা, ওদের সাথে কি আমরা পাঙ্গা নিয়ে পারবো, পাল্লা দিয়ে পারবো? আমাদের উচিত ছিল ভারতের সাথে কথা বলে এটা মীমাংসা করা। তার মানে কি বলতে চাই বুঝছেন? যে ভারতের যে পায়ে জড়া ধরে, দাদা ভুল হয়ে গেছে, পাশায় তো একবার মেরেছো, অন্য পাশা দিয়ে মারো দাদা, তাও তোমরা আমাদের নেও, দরকার পাশা আরো 5 ধরে তা নিয়ে এসে দিচ্ছি, মারো। হারাম জাদা এগুলো। তোমরা যদি, তোমাদের ইগো যদি এত চেতে থাকে, তাহলে উসমান হাদিকে যখন হত্যা করা হলো, কই কোনো কথা তো শুনি নাই তোমাদের মুখে? তখন যেহেতু কোনো প্রতিবাদ করো নাই, চুপ ছিলে। মুস্তাফিজুর রহমানকে যখন বাদ দিয়েছে, তখন ওই কোয়াব মুখে ক্লু পেটেছিল, তাসকিনের ব্যাপারে মুখে ক্লু এটেছিল, আহমদ মোস্তফা কামালকে, লোটাস কামালকে পুরস্কার দিতে দেয় নাই, তখনও মুখে ক্লু পেটেছিলে। এমনকি আকাশ চোপড়া, কলকাতার যে ক্রিকেটের যিনি, উনি বলেছেন যে বাংলাদেশিরা, এটি বাংলাদেশিদের কারণেই হয়েছে, মুস্তাফিজকে বাদ দিয়েছে বাংলাদেশিদের কারণে। এবার বোঝো, বেশি বাড়াবাড়ি করো, পাঙ্গা নিতে যাও, তখন এগুলো চুপ ছিল। তামিম ইকবালের বেলায় এসে তামিম ইকবালকে ক্রিকেটের দালাল বলেছেন নাজমুল হাসান, আর উনি, ওনাদের তখন লেগেছে, ইগোতে লেগেছে না? বাংলাদেশের জনগণকে বলবো, আমরা যারা ক্রিকেট প্রেমী আছি, আমরা তোমাদেরকে ভালোবাসি একমাত্র দেশের কারণে। ভাইরা আমার, আপনারা আমাদের একটা কথা কিন্তু পরিষ্কার করে মনে রাখতে হবে, আমার সবার উপরে আমার দেশ। যেখানে আমার দেশের সার্বভৌমত্ব যেখানে প্রশ্নের মুখে পড়বে, আমার দেশের মান ইজ্জত যেখানে হুমকির সম্মুখীন হবে, সেখানে প্রয়োজনে খেলা বাদ দিয়ে দেবো, খেলবো না ক্রিকেট, কিন্তু দেশের প্রশ্নে কোনো আপোষ নাই।
চিন্তা করছে যে ভারতে খেলতে না গেলে তো টাকা ইনকাম তো বন্ধ হয়ে গেল রে, ধান দামি তো বন্ধ হয়ে গেল, সামসামি তো বন্ধ হয়ে গেল। উনি আইসে এখন ইন্ডিপেন্ডেন্ট না, ক্রিকেটের নেতা হবে। এই তামিম ইকবালকে সাকিব আল হাসান খেলার সময় কি করেছিল এটাও কি আমরা ভুলে গেছি? এটাও তো ভুলে যাই নাই। ওই সময়ও কি কোয়াবের কেউ, এই তাইজুল ফাইজুল, এগুলো কি কেউ কোনো প্রতিবাদ করেছিল? এই তাসকিন ফাসকিন এগুলো কোনো কেউ প্রতিবাদ করেছিল? কেউ প্রতিবাদ করে নাই। এইখানে যদি এই ইন্টারিম সরকার না থাকতো তখন তামিম ইকবালের কানের নিচে একটা বসায় দিয়ে ওর কার চল এড়াই ফেলতো। যাই হোক, তামিম ইকবাল দেশদ্রোহিতার শামিল কথা বলেছেন, তিনি প্রচন্ড অপরাধমূলক কথা বলেছেন, প্রচন্ড অন্যায় করেছেন। সে যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, বাংলাদেশের জনগণের কাছে করজোরে যদি সে ক্ষমা না চায়, তাহলে তাকে আজ থেকে ভারতের দালাল হিসেবে ট্রিট করা হবে, তাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। জনগণের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জনাব তামিম ইকবালকে কিছু জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে এবং আমি অনুরোধ করবো যে জবাবগুলো আপনারা পৌঁছে দিন, শেয়ার করে। এই মুহূর্তে তামিম ইকবাল ভারতের যে দালালি করছে, যে ভূমিকা পালন করছে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এবং বিসিবির একজন সম্মানিত পরিচালক বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা থেকে, দেশপ্রেম থেকে বিতর্কিত ভারতের প্রমাণিত দালাল তামিম ইকবালের বিরুদ্ধে যে মুখ খুলেছেন, কথা বলছেন, আমরা সেই বিসিবি পরিচালকের পক্ষে দাঁড়াতে চাই। একই সাথে বলবো যে তামিম ইকবালকে জাতির সামনে জবাবদিহি করতে হবে। 3 আগস্ট প্রায় 3 ঘন্টা গণভবনে শেখ হাসিনার সাথে তিনি কি করেছিলেন? 3 আগস্টে সবাই বুঝে গেছে হাসিনা পালাবে, হাসিনা নিজেও বুঝে গেছে। আমি তো 2 আগস্ট বিকালে বলেছি, যে যারা আমার দর্শক আপনারা জানেন, 2 আগস্ট বিকালে আমি বলেছি ভিডিওতে যে হাসিনার দিন শেষ, নতুন সরকার আসবে, সেই সরকারের প্রধান হবে ডক্টর ইউনূস। 2 আগস্ট, তার আগেও আলাদাভাবে বিচ্ছিন্নভাবে বলেছিলাম, কিন্তু সুনির্দিষ্টভাবে ডক্টর ইউনূসের প্রস্তাবনা নিয়ে এসেছিলাম 2 আগস্ট। যেখানে 3 আগস্টের আগেই পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে এবং আওয়ামী লীগের অনেকেই পালিয়েছে, সেখানে 3 আগস্ট চূড়ান্ত পর্যায়ের আওয়ামী লীগ ছাড়া, চূড়ান্ত পর্যায়ের দালাল ছাড়া হাসিনার দরবারে কেউ যেতে পারে না। 3 আগস্টের আগেই অবসরপ্রাপ্ত সেনা অফিসার থেকে শুরু করে মোস্তফা সরোয়ার ফারুকিরা, অনেক লোক মাঠে নেমেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, প্রোফাইল পিকচার লাল করেছে, যেটা থেকে স্পষ্ট যে হাসিনা যদি টিকে যেত তাহলে তাদের খবর আছে। তারপর তারা ঝুঁকি নিয়ে হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নিয়েছিল। 3 আগস্ট ফাইনাল হয়ে গিয়েছিল যে হাসিনা থাকবে না। তারপরও 3 আগস্ট তামিম ইকবাল কেন গণভবনে হাসিনার দরবারে গিয়েছিল মাশরাফিদের সাথে? তার আগে মাশরাফির পিএস বা এরকম কেউ একজন গিয়েছিল। কেন গিয়েছিল সেটা গণভবনের যে নথিপত্র আমাদের জুলাই যোদ্ধারা বের করেছে, তারা ফাঁস করেছে। তামিম ইকবালকে জাতির সামনে জবাব দিতে হবে। যদি বিপ্লবী সরকার হতো তাহলে তামিমদের মতো দালালদের গ্রেপ্তার করা হতো। বিএনপির কাঁধে ভর করে এইসব হাসিনার ল্যাসপেন্সার তামিমরা বাঁচতে পারতো না। হাসিনাকে কিভাবে মনে আছে, খালেদা জিয়ার সাথে তামিমের একটা ছবি নিয়ে বিতর্ক উঠেছিল, তো ওইটাকে কিভাবে ডিফেন্ড করেছিল যে না 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 ওইটা কিছু না, ওইটা কিছু না, মানে হাসিনাই হচ্ছে তাদের বাপ মা, এরকম ভাব নিয়েছিল তামিম। এখন বিএনপি সাজতে এসেছে, নব্য বিএনপি। হাসিনার দালাল নব্য বিএনপি, কিন্তু ভারতের দালালি করার খাসলত এই তামিমের যায়নি। সহজে হাসিনার আমলে ক্যাপ্টেন থাকবে, হাসিনার আমলে তার চাচা বিসিবির পরিচালক থাকবে, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে। আওয়ামী লীগ না হলে কি এটা হয়? আওয়ামী লীগ সব জায়গায় দলীয়করণ করেছে, তাদের লোক না হলে আকরাম খান বিসিবির গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে? ইট ওয়াজ ইম্পসিবল। এর মানে পুরো পরিবার, তামিমের পুরো পরিবার আওয়ামী লীগ। কিন্তু এখন ভোল পাল্টে পিঠ বাঁচাতে বিএনপি সেজেছে, অথবা সুযোগবাদী। যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগ, এখন বিএনপি এসেছে, এখন বিএনপি। ঠিক আছে, তিনি আওয়ামী লীগ করতে পারেন, এটা সমস্যা নেই, কিন্তু গণভবনে, গণহত্যার সময় কেন গণভবনে গিয়েছেন, এর জবাব তাকে দিতে হবে। আমরা কেন এর জবাব চাইছি না? তার স্টারডমের কারণে কি এই ধরনের দালালি ধামাচাপা পড়ে যাবে? না, উচিত নয়। আর ওই এত বড় অন্যায় করেছে, তারপর আমরা সোসাইটিতে তামিমকে নর্মালাইজ করেছি, তামিমকে গ্রহণ করেছি, আর এই ভুলের কারণে এখন তামিম ভারতের দালালি করার সাহস পেয়েছেন। কিন্তু কেন গণভবনে গিয়েছে এটা যদি জবাবদিহি করতে বাধ্য করতাম আমরা, তামিমকে যদি রাস্তাঘাটে ধরতাম যে তুই কেন গিয়েছিলি গণভবনে, তোর কাজটা কি 3 আগস্ট, এই প্রশ্নে দফারফা করতে পারলে আজকে তামিম ইকবাল ভারতের দালালি করার সাহস পেত না। অতএব এই দালালদের বিরুদ্ধে বিসিবি পরিচালক মুখ খুলেছে, পুরো বাংলাদেশের মুখ খোলা উচিত। আর আরো কিছু 5-8টা দালাল, কোয়াব না কোন হাবিজাবি, ওগুলো সব শেষরা, কিছু শেষরা ক্রিকেটার, ব্যক্তিত্বহীন ক্রিকেটার, দালাল ক্রিকেটার, এরা আবার তামিমের পাশে দাঁড়িয়েছে। ওগুলো সব এক একটা চরিত্রহীন দালাল, যা তামিমের পক্ষে ফেসবুক পোস্ট দিয়েছে। ওরা কেমন দালাল? দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি থেকে কী জানলেন, বুঝলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্টস জানিয়ে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে।